আসসালামু আলাইকুম। ধানের বীজ বপনের জন্য প্রথমেই সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। বৃষ্টির পানি বা বন্যার পানি জমে থাকে না এমন উঁচু ও সমতল জমি নির্বাচন করা উত্তম। খেয়াল রাখতে হবে খোলামেলা জায়গা যেখানে রোদ ভালোভাবে পড়ে এবং মূল জমির কাছাকাছি স্থান যেখান থেকে চারা স্থানান্তর সুবিধাজনক হয়। ধানের বীজ বপনের জন্য উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সব থেকে ভালো। নিয়ম হলো প্রতি বর্গমিটার জায়গার জন্য 4 থেকে 5 কেজি ভালো পচা গোবর বা কম্পোস্ট সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া। এরপর শেষ মই দেওয়ার আগে প্রতি বর্গমিটার বীজতলার জন্য ইউরিয়া 10 থেকে 15 গ্রাম, টিএসপি 20 থেকে 25 গ্রাম, এমওপি 10 থেকে 15 গ্রাম, যদি প্রয়োজন মনে হয় জিপসাম 10 থেকে 15 গ্রাম, দস্তা সার বা জিঙ্ক সালফেট 1 থেকে 2 গ্রাম দিয়ে দিতে পারেন। সকালে পানি দিয়ে জায়গাটা 3 চাষ করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মই দিয়ে জমিটাকে সমান করার পর এই দিক দিয়ে অতিরিক্ত পানিগুলো বের করে দিলাম। এই পানিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে চাষ করার পর স্বাভাবিকভাবেই জমিটা উঁচু নিচু থাকে। পানি একটু বেশি রাখলে মই দেওয়ার সময় উঁচু নিচু জায়গাগুলো সহজেই বোঝা যায় এবং পানির সাথে লেবেল করে জমিটা সুন্দরভাবে সমান করা যায়। জমি সমান করার কাজটা কষ্ট করে সময় নিয়েই করতে হয়, না হলে নিচু জায়গায় বৃষ্টির পানি জমে থেকে বীজতলার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জমি তৈরির কাজ শেষ হতে হতেই দুপুর হয়ে গেছে। সম্পূর্ণ পানিটা বের হয়ে যাওয়ার পর ধানের এই বীজ বা বেসনগুলো ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। আমরা একই দিনে একই সাথে একই জমিতে আলাদা আলাদা জাতের ধান বীজ বুনবো, তাই এমন হলে বীজ বোনার সময় আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই যেন এক জাতের বীজের বেডে অন্য জাতের বীজ পড়ে না যায়। বীজতলার আকার ও রোপণ পদ্ধতির উপর নির্ভর করে 1 একর জমির জন্য সাধারণত 30 থেকে 40 কেজি ধান বীজ প্রয়োজন হয়। ধান বীজগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দেওয়ার পর আপাতত 5 থেকে 7 দিন আর তেমন কিছুই করতে হবে না। এদিকে ঘাসবাড়ির অবস্থা খারাপ, মানে এই ঘাসের জমিটা আমরা নেট জাল দিয়ে ঘিরে দিয়েছিলাম প্রায় বছরখানেক আগে। জালগুলো পুরনো হয়ে ছিঁড়ে গিয়ে জমি এখন পুরোটাই খোলামেলার মতো। এখন এটাকে আবার নতুন করে ঘিরে ফেলতে হবে। সেই সাথে সম্পূর্ণ ঘাসের জমিটাও চাষ বা নিড়ানি দেওয়া জরুরি হয়ে পড়েছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে কাঁঠাল পাকার গন্ধ পাচ্ছিলাম। এখন জ্যৈষ্ঠ মাসের রৌদ্রোজ্জ্বল সময়, আম কাঁঠালগুলো পাকতে শুরু করে দিলে আর দেরি নাই। আজ দেখবেন কাঁচা তো কাল পেকে গেছে। যদিও আমের ব্যাপার ভিন্ন, তবে কাঁঠাল সময় মতো না পারলে একাই পরে গিয়ে এমন ভাবে ফেটে যায় যে খাওয়ার অবস্থা থাকে না। তাই খুঁজতে খুঁজতে অবশেষে পাকা কাঁঠালটা পেয়ে গেলাম। নানার কাজ হচ্ছে গাছের ডাল কেটে দিয়ে গাছগুলোকে লম্বা করা। কত উঁচুতেও কাঁঠাল ধরেছে দেখেন। কাঁঠাল ধরার দিক দিয়ে এবার এই গাছটাই সেরা। পাকা কাঁঠালের পাশাপাশি গাছের একবারে উপরের দুটো কাঁচা কাঁঠালও পারলাম। এগুলো এখন পরিপক্ক, রেখে দিলেই পেকে যাবে চিন্তা নাই, বরং গাছের অত উঁচুতে থাকাটাই বেশি চিন্তার। 1 সপ্তাহ পর বীজতলার নিড়ানি দেওয়ার কাজ চলছে। নানা এসেছে দেখার জন্য। মাত্র 7 দিনেই চারাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ধানের বীজ বপনের 7 থেকে 10 দিনের মধ্যে বীজতলার আগাছা পরিষ্কার বা এই নিড়ানি দেওয়ার কাজটা সেরে ফেলা অত্যন্ত জরুরি। না হলে আগাছার কারণে চারাগুলো দুর্বল হয়ে যাবে, যা পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদনকে বাধাগ্রস্ত করবে। মাঝখানের এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে কারণ এখানে আরো কয়েকদিন পর নমল বা ভিন্ন জাতের ধান বীজ বপন করা হবে। নানা লাঙ্গল দিয়ে পরীক্ষা করে দেখতেছে মাটিগুলো নরম আছে কিনা। ধানের চারাগুলোকে সুস্থ সবল রাখতে নিড়ানির পর প্রয়োজনীয় কীটনাশক ও সারের ব্যবহার করা উত্তম, যা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট করে উৎসাহিত করবেন। নিয়মিত আপডেট পেতে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।